আচ্ছা, আমরা তাহলে আলোচনা করব হচ্ছে আজকে বহুপদী ও বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন। বহুপদী অর্থ কি? তোমরা এটা 9-10 শিখে আসছো। বহুপদী মানে হচ্ছে যে যে রাশির মধ্যে একাধিক পদ থাকে, এরকম এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস ডি। এটা এখানে আমরা চারটা পদ দেখতে পাচ্ছি। প্লাস মাইনাস দিয়ে যে রাশিগুলো যুক্ত থাকে একটা রাশির মধ্যে তাদেরকে আমরা পদ বলি। তো পার্টিকুলারলি বহুপদী বলতে আমরা যে রাশির মধ্যে অনেকগুলো পদ আছে সেগুলোকে আমরা বহুপদী বলি। এবং এই বহুপদীর সমীকরণ বলতে আমরা বুঝি যদি কোনো বহুপদী রাশি, যে রাশির মধ্যে এরকম চলক থাকবে, যেমন এখানে এক্স একটা চলক, এরকম একাধিক চলকও থাকতে পারে, এরকম একাধিক চলক সমৃদ্ধ কোনো রাশি, সেটা দিয়ে যদি আমরা সমীকরণ বানাই, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু 0, তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বহুপদী সমীকরণ বলি। যেমন আমরা যদি এরকম একটা সমীকরণ লিখি 3xyz প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0, এটাও একটা বহুপদী সমীকরণ। কিন্তু এই বহুপদী সমীকরণের মধ্যে একাধিক চলক আছে, এক্স ওয়াই জেড 3 রকম চলক আছে, এটার মধ্যে শুধু একরকম চলক আছে। তো আমাদের আজকের যে আলোচনা, আমরা পার্টিকুলারলি যে ধরনের বহুপদী বা বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এক চলকের বহুপদী আর কি, যেখানে মূলত আমাদের চলক হচ্ছে এক্স। তো আমরা এক্স চলকের বহুপদী, এটাকে আমরা এভাবে লিখতে পারি পি এক্স। এখন এই পি এক্স এক্স চলকের বহুপদী যদি হয়, ইন জেনারেল এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, প্রথম বহুপদীর সর্বোচ্চ মাত্রা যদি n হয়, তাহলে প্রথম এক্স টু দি পাওয়ার n দিয়ে শুরু হবে, আর এক্স টু দি পাওয়ার n এর কোনো একটা সহগ থাকবে, সেই সহগের নাম দিলাম আমরা p0। এখন তুমি বলতে পারো যে এটা প্রথম সহগ হিসাবে আমি p0 কেন নাম দিলাম। আমি আসলে যেটা চাচ্ছি সেটা হলো যে এই n এর সাথে এই সাবস্ক্রিপ্টকে একটা ম্যাচ করতে চাচ্ছি। দেখো কিভাবে ম্যাচ করব। পরবর্তীটার নাম দিব আমি p1, আর এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাতে করে এই 1 এবং n মাইনাস 1 এর যোগফল n হলো। মানে আমি যে অর্ডারটা, যে নিয়মটা এখানে মেনটেন করছি সেটা হলো সহগের যে সাবস্ক্রিপ্টটা, সেই সহগের সাবস্ক্রিপ্ট এবং চলকের পাওয়ারের যোগফল সবসময় সেম থাকবে। তাহলে এটা হচ্ছে প্রথম সহগ, এটা দ্বিতীয় সহগ। তাহলে এরকম ভাবে আমরা তৃতীয় সহগ যেটা লিখবো সেটাকে লিখবো p2 x টু দি পাওয়ার n মাইনাস 2, তারপরে p3 x টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে এরকম ভাবে লিখলে যেটা হচ্ছে পাওয়ার এবং সাবস্ক্রিপ্টের যোগফলগুলা সেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে যেতে যেতে আমরা সর্বশেষ যে বহুপদী, সেই বহুপদীটাকে আমরা pn বলবো, pn। আর এক্স এর পাওয়ার ডেফিনেটলি এখানে 0 হবে, তাহলে n এবং 0 যোগফল হবে n। তার মানে এই ঘাতটাকে, এই টার্মটাকে আমরা বলবো ধ্রুবপদ। বহুপদীর সর্বশেষ টার্ম যেটা, এটা হচ্ছে ধ্রুবপদ, সর্বশেষ পদ হচ্ছে ধ্রুবপদ। তাহলে এটা হচ্ছে এক্স চলকের বহুপদীর সাধারণ রূপ, জেনারেল ফর্ম স্যার চলকের বহুপদী। হ্যাঁ বলো। স্যার মানে শেষে স্যার ধ্রুবপদ হইতে হবে কেন? হ্যাঁ, ধ্রুবপদ হইতে হবে কেন, কারণ হলো যে এক্স এর পাওয়ার ক্রমান্বয়ে কমতে কমতে যখন এক্স এর পাওয়ার 0 হবে, তখন তো সেটা আর এক্স এর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, কাজেই সেটা ধ্রুবপদ। এখন এই স্যার pn এর ভ্যালুটা আমি বলছি, pn এর ভ্যালু কিন্তু শূন্যও হতে পারে, বুঝতে পারছো? সেক্ষেত্রে ধ্রুবপদ শূন্য। যেমন আমরা বহুপদী বলতে, তোমার প্রশ্নের উত্তর পাবা এখনই। দেখো এখন আমি কতগুলো বহুপদীর এক্সাম্পল দিই। মনে করো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটা বহুপদী px।
ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2। আবার আরেকটা এক্সাম্পল লিখলাম, px ইকুয়ালস টু 3x কিউব মাইনাস 9x প্লাস 4x স্কোয়ার প্লাস 1। এটাও একটা বহুপদী, যদিও আমি উল্টা পাল্টা করে লিখছি, এক্স এর পাওয়ার আগে পরে করছি, কিন্তু এটাকে ওই অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে এখানে এখানে যদি তোমাকে বলা হয় যে এখানে p4 ইকুয়ালস টু কত, এরকম ভাবে একটা বহুপদী লিখে যদি তোমাকে বলে হোয়াট ইজ p4, তুমি লিখবা p4 ইকুয়ালস টু হচ্ছে 1, রাইট? 1 2 3 4, এটা হচ্ছে p4। মানে এটা p4 ইকুয়ালস টু কত? p4 ইকুয়ালস টু, না এখানে দেখো দেখো বলো তো এখান থেকে, এখানে এটা এটা কোশ্চেন, হোয়াট ইজ p4। এখানে যদি এটা যদি বহুপদী হয়, এটা যদি একটা বহুপদী হয়, তাহলে এটার জন্য p4 কত? তাহলে এটাকে আমরা সাজাই, এটাকে সাজাই, আমরা লিখবো 3x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 9x প্লাস 1। ঠিক আছে? তাহলে এখানে এটা হলো p0, এটা হলো p1, এটা হলো p2, এটা হলো p3, এইখানে p4 বলে কিছু নাই, তাহলে আমরা বলবো p4 নাই, p4 অনুপস্থিত। ঠিক আছে, অনুপস্থিত, কারণ p4 আমরা লিখতে পারবো না। কিন্তু যদি এখানে বলে যে p2 ইকুয়ালস টু কত, p2 ইকুয়ালস টু কত, তাহলে p2 মাইনাস, বলতে আমরা -9 কে বুঝবো। ঠিক আছে, সরি, এগুলোর উপর ছোটখাটো প্রশ্ন, ওই তোমাদের সৃজনশীল পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম ছোটখাটো প্রশ্ন অ্যাড করতে পারি যে বহুপদীর, মানে এটা হচ্ছে বহুপদীকে আমরা সিম্বলিক ভাবে কিভাবে বুঝতে পারি, এই সিম্বল গুলার প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন গুলা বুঝা, হ্যাঁ এটা একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে ইন জেনারেল বহুপদী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, বহুপদী বলতে আমরা এরকম ভাবেও লিখতে পারি, দেখো এটা একটা প্রেজেন্টেশন আর কি, px ইকুয়ালস টু এরকম আমরা একটা সামেশন দিলাম, তারপরে এখানে লিখলাম pi, এখানে লিখলাম pi x টু দি পাওয়ার n মাইনাস i। এটা হচ্ছে একটা বহুপদী, এখানে আমরা i ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত, তাহলে এটা কিন্তু একটা বহুপদী রাশি, x চলকের বহুপদী রাশির এটা কিন্তু একটা প্রেজেন্টেশন সিম্বল। বুঝতে পারছো? দেখো এইখানে এখানে যদি তুমি আমরা i ইকুয়ালস টু 0, এখানে আমরা যদি বলি যে n ইকুয়ালস টু 4 এর জন্য, n ইকুয়ালস টু 4 এর জন্য এই বহুপদীটার মধ্যে কয়টা পদ থাকবে, এরকম ভাবে n ইকুয়ালস টু 4 এর জন্য আমরা বহুপদীটাকে লিখতে পারবো। n ইকুয়ালস টু 4 এর জন্য আমরা কি লিখবো? বহুপদীটা হবে px ইকুয়ালস টু, প্রথম p0 হবে p0 x টু দি পাওয়ার 4, তারপরে হবে p1 x টু দি পাওয়ার 3 প্লাস p2 x স্কোয়ার প্লাস p3 x প্লাস p4। ঠিক আছে, এই হলো বহুপদী। তাহলে এখন বহুপদী কি বা বহুপদীর ফর্মটা কি এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা আসি, স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার তাহলে তো যে কোনো মানে বীজগাণিতিক সমীকরণ বহুপদী হওয়ার কথা না, কারণ না, ওদের যে মধ্যে কোনো তো অনেক। বীজগাণিতিক সমীকরণ তো পাবো, শুধু খালি এটাই না, বীজগাণিতিক সমীকরণ তো অনেক রকমই হতে পারে। যেমন আমি লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 9x ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, এটাও তো একটা বীজগাণিতিক সমীকরণ, এটাও তো একটা সমীকরণ, হুম। তাই না? কিন্তু তাহলে এগুলো, এটাকে কি আমরা বহুপদী বলবো? এটা তো বহুপদী না, এটাকে ঠিক এই আচ্ছা, রকম বহুপদী, এক্স চলকের বহুপদী বলতে পারি না। আমি যদি লিখি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু ইন্টু লিখলাম লন এক্স ইকুয়ালস টু 4, এরকম লিখলাম, এটা তো বহুপদী না। ঠিক আছে, সমীকরণ তো অনেক রকম হতে পারে, হ্যাঁ, কাজেই সব সমীকরণই বহুপদী তা না। পার্টিকুলারলি আমরা এখানে একটা বিশেষ ধরনের সমীকরণকে স্টাডি করতেছি, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই যে বহুপদী বহুপদী হুম, বহুপদী সমীকরণ, হায়ার ম্যাথমেটিক্সে এটার যথেষ্ট গুরুত্ব আছে, এটাকে স্টাডি করাটা, মানে এটা খুবই, সমীকরণের যত রকম টাইপ আছে তার মধ্যে এটা খুব ছোট একটা টার্ম, কিন্তু কথাটা হচ্ছে যে এটার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে যে যে কোনো সমীকরণকে আমরা বহুপদী সমীকরণে রূপান্তর করার একটা ব্যাপার আছে, এটা তোমরা পরে উপরের ক্লাসে গেলে জানতে পারবা। যে পলিনোমিয়াল ট্রান্সফরমেশন বলে একটা কথা আছে, যে কোনো একটা ইকুয়েশনকে একটা পলিনোমিয়াল ইকুয়েশনে ট্রান্সফর্ম করা যায়। ঠিক আছে, এবং সেটা করতে পারলে আমাদের সুবিধা হয়, ওই সমীকরণকে অ্যানালাইসিস করা বা এটাকে বোঝার সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো এটা আমরা জানবো
যে পলিনোমিয়ালে কনভার্ট করা, মানে একটা রাশিকে, একটা রাশি আছে এটাকে আমরা পলিনোমিয়ালে কনভার্ট করতে পারি। যেমন তোমাদের বলছিলাম, মানে আগে মনে হয় এটা কখনো বলে থাকবো, যেমন সাইন এক্স একটা রাশি, এই সাইন এক্স কে আমরা একটা পলিনোমিয়াল আকারে লিখতে পারি। সেই পলিনোমিয়ালটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x to the power 5 by factorial 5 minus x to the power 7 by factorial 7। দেখো এটা কিন্তু একটা পলিনোমিয়াল হয়ে গেল, এটা একটা পলিনোমিয়াল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজের পলিনোমিয়াল। এটা একটা sin x, এটা হচ্ছে একটা ইনফাইনাইট পলিনোমিয়াল। এটাও একটা পলিনোমিয়াল, কিন্তু এটাকে আমরা একটা ইনফাইনাইট সিরিজ বলি, ঠিক আছে। সো এই বহুপদীকে বোঝা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা বহুপদী সম্পর্কে এখানে আলোচনা করতেছি। আচ্ছা, এখন আমরা আসি বহুপদী কি আর বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ কি হবে? বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণ মানে হচ্ছে এরকম সমীকরণই যে p0 x to the power n প্লাস p1 x to the power n minus 1 প্লাস p2 x to the power n minus 2 প্লাস p3 x to the power n minus 3 প্লাস ডট ডট ডট, এরকম লাস্ট টার্ম হবে pn x to the power 0, দ্যাট ইজ এটা pn x to the power 0 না লিখলে হয় ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বহুপদী সমীকরণ। এই ধরনের সমীকরণকে আমরা বহুপদী সমীকরণ বলি। এখন কোন বহুপদী সমীকরণ এবং এটার ঘাত কি? এটা হচ্ছে n ঘাতের বহুপদী সমীকরণ। এটা হচ্ছে n ঘাতের বহুপদী সমীকরণ, কারণ এটার চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে n। স্যার এদের সবগুলো যোগফল শূন্য হবে না? সমীকরণ মানে তো হলো, যখন আমরা সমীকরণ লিখি, সমীকরণ মানে হলো যে বাম দিকে চলক থাকে, ডান দিকে চলক থাকে, ইকুয়ালস টু 0, সব এক পাশে এনে ইকুয়ালস টু, মানে কোন সমীকরণ মানে কি দুইটা রাশিকে আমরা ইকুয়েট করি, তাই তো? এটা হলো সমীকরণ। আমি বাম পাশে কিছু লিখি ইকুয়ালস টু ডান পাশে কিছু লিখি, সব এক পাশে আনলে তো ডান পাশে শূন্য হবে। এটা তো এই ফর্ম, এটা হচ্ছে সমীকরণের ফর্ম, ইকুয়ালস টু শূন্য হবে, কারণ আমরা এটা একটা সমীকরণ, সমীকরণকে আমরা সাধারণত ডান পাশে শূন্য দিয়ে লিখি। কেন লিখি? এটা আমাদের এভাবে লেখা যায়, কিন্তু সমীকরণ মানেই যে ডান পাশে শূন্য হতে হবে তা না। কিন্তু আমরা বহুপদী সমীকরণ বলতে বুঝবো লেফট সাইডে একটা বহুপদী থাকবে, যেই বহুপদীটাকে আমরা জিরোর সাথে ইকুয়েট করব, ঠিক আছে। যদি ডান পাশে কিছু থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে বাম পাশে আনলে এটা একটা বহুপদী হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বহুপদী সমীকরণের এটা হচ্ছে ফর্ম, দ্যাট ইজ তুমি দ্বিঘাত সমীকরণ পড়ে আসছো যে 3x² মাইনাস 9x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা একটা বহুপদী সমীকরণ। হ্যাঁ, কিউবিক সমীকরণ একটা বহুপদী সমীকরণ, যদি 4 পাওয়ার থাকে সেটাও একটা বহুপদী সমীকরণ, ঠিক আছে। ইকুয়ালস টু 0 করলে এটা একটা বহুপদী সমীকরণ। তাহলে এটা হচ্ছে n ঘাতের একটা বহুপদী সমীকরণ। এখন দেখো আমরা একটু দেখি যে বহুপদী সমীকরণের মূল, বহুপদী সমীকরণের n ঘাতের বহুপদী সমীকরণ এটা। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে n ঘাতের বহুপদী সমীকরণের মূল এবং মূলের সংখ্যা, মূলের সংখ্যা, এটা সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে একটা n ঘাতের বহুপদী যদি হয়, তাহলে সেই n ঘাতের বহুপদী সমীকরণের মূল বা মূলের সংখ্যা। আচ্ছা, আমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি, এরকম যে মনে করো ধরো আমরা যদি এরকম ax প্লাস b, এটা একটা একঘাত রাশি, তাই না? ax প্লাস b এটা হচ্ছে একটা একঘাত রাশি, ইন্টু এটাকে আমরা a1x প্লাস b1, এরপরে a2x প্লাস b2, এটা হচ্ছে আরেকটা একঘাত রাশি। এদেরকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো a1 a2 x², হ্যাঁ, প্লাস x ইন্টু a1b প্লাস a1b2 প্লাস a2b1 প্লাস b1b2, তাই না? তাহলে দেখো দুইটা একঘাত রাশিকে যদি আমরা গুণ করি তাহলে একটা দ্বিঘাত রাশি পাই। এই যে এটা একটা দ্বিঘাত রাশি। এখন যদি এর সাথে আমরা যদি তিনটা একঘাত রাশি a1x প্লাস b1
a2x প্লাস b2 ইন্টু a3x প্লাস b3, এই তিনটাকে যদি গুণ করি তাহলে আমরা এরকম a1 a2 a3 পাবো, তারপরে এক্স কিউব পাবো, তারপরে এক্স স্কোয়ার পাবো, এখানে সামথিং পাবো, তারপরে এক্স পাবো, গুণ করে একটা কিছু পাবো, তারপরে এই তিনটার গুণফল পাবো লাস্টে b1 b2 b3। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা একঘাত থেকে আমরা একটা দ্বিঘাত পাই, তিনটা একঘাত থেকে আমরা একটা ত্রিঘাত পাই। তার মানে যদি তাহলে আমরা এটা বলতে পারি যে এটা যেহেতু একটা এন ঘাতের বহুপদী, তাহলে এই এন ঘাতের বহুপদীটা, হ্যাঁ, এন সংখ্যক একঘাত রাশির গুণফল, এটা আমরা ভাবতে পারি না? তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে এটা এখন আমরা একটু বুঝি যে তাহলে এন ঘাতের বহুপদীকে আমরা এরকম বলতে পারি যে এন ঘাতের বহুপদী, যেটাকে আমরা বলতে পারি পি এন এক্স, এরকম এন দিলাম এন ঘাতের বহুপদী। তাহলে এন ঘাতের বহুপদীকে ডেফিনেটলি আমরা এরকম a1x প্লাস b1 ইন্টু a2x প্লাস b2 ইন্টু a3x প্লাস b3 ডট 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 যেতে যেতে anx প্লাস bn, মানে এইটাকে আমরা এরকম একটা ফর্মে ডেফিনেটলি লিখতে পারবো ইকুয়ালস টু 0। এখন লক্ষ্য করো, যদি এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা a1x প্লাস b1 ইকুয়ালস টু 0 থেকে আমরা x এর একটা ভ্যালু পাবো, x এর ভ্যালু পাবো মাইনাস b1 বাই a1, x এর স্যার একটা আরেকটা কোশ্চেন, ভ্যালু পাবো মাইনাস b2 বাই a2। হ্যাঁ বলো বলো, কোশ্চেন বলো। স্যার এখানে এই গুণফল গুলা স্যার কিভাবে স্যার বহুপদীর সমীকরণের সাথে সমান, মানে বুঝলাম না ঠিক আচ্ছা জিনিসটা। আচ্ছা, দেখো দেখো, আমি তোমাকে প্রথম একটা এক্সাম্পল তো দেখাইলাম যে a1x প্লাস b1 কে যদি আমি a2x প্লাস b2 দিয়ে গুণ করি তাহলে এখানে আচ্ছা, দেখো x x টার্ম, তাহলে একটা মানে x স্কোয়ার টার্ম হবে, হ্যাঁ, একটা x স্কোয়ার আচ্ছা, টার্ম হবে, তার সাথে কোএফিসিয়েন্ট থাকবে, একটা x টার্ম বুঝছি। পাবো, একটা ধ্রুবক টার্ম পাবো। তাহলে দুইটা থেকে দ্বিঘাত পাই, তিনটা থেকে ত্রিঘাত, চারটা থেকে চার ঘাত, তার মানে n সংখ্যক একঘাত থেকে আমরা একটা n ঘাতের বহুপদী পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। তাইলে মনে হ্যাঁ, করো এই বহুপদীটা থেকে আমি কতগুলো মূল পাবো সেটা আমরা এখান থেকে ধারণা করতে পারি। কিভাবে? হুম, সেটা হলো এই n ঘাতের বহুপদীটাকে আমরা যে একঘাত গুলো দিয়ে রূপান্তর করতে পারবো, যে একঘাত গুলোর গুণফল আকারে রূপান্তর করতে পারবো, সেই একঘাত গুলো যদি এরকম হয় তাহলে x থেকে আমরা যে মানগুলো পাবো সেই মানগুলো হচ্ছে আমাদের n সংখ্যক মূল পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একটা বহুপদীর মূল সংখ্যা n, ঠিক আছে? একটা বহুপদী সমীকরণ থেকে আমরা n সংখ্যক মূল পাবো, এইটাকে আমরা বলতেছি মূল। কারণ এখান থেকে x এর একটা মান পাবো, এখান থেকে x এর আরেকটা মান পাবো, এখান থেকে আরেকটা মান পাবো, তার মানে একটা বহুপদী সমীকরণ যদি n ঘাত হয় তাহলে তার n সংখ্যক মূল পাবো। এখন আরেকটা কথা আমরা একটু জোর করে যদি ধরি যে n সংখ্যক মূল পাবো, n সংখ্যক মূলের চেয়ে বেশি মূল কি কখনো পাবো? n সংখ্যক মূলের চেয়ে বেশি মূল কি কখনো পাবো? তো এটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারি যে একটা বহুপদী সমীকরণের n সংখ্যক মূল পাওয়া যাবে এবং কেবলমাত্র n সংখ্যক মূল পাওয়া যাবে, n সংখ্যক মূলের চেয়ে বেশি মূল পাওয়া যাবে না। কিভাবে আমরা বলতে পারি যে যদি এই n সংখ্যক মূলের বাইরে অতিরিক্ত কোনো মূল আমরা পাই, অতিরিক্ত কোনো মূল যদি আমরা মনে করো যে এই মূলগুলোকে আমরা নাম দিলাম আলফা 1 আলফা 2 আলফা 3, এরকম ভাবে আলফা n পর্যন্ত মূল আছে। এখন আমি যদি বলি যে আলফা n প্লাস 1 বলে অতিরিক্ত কোনো মূল আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x। তার মানে আমরা বলতে পারবো কি যে এই যে মূলগুলো, ওই যে তুমি ভাগশেষ উপপাদ্যের কথা চিন্তা করো, এইটার যদি একটা মূল হয় আলফা 1 তাহলে পি এন আলফা 1 ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক না? পি এন আলফা জি 1 স্যার। ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক একইভাবে আমরা যদি বলি পি এন আলফা এন প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে 0 হতে হবে। এখন পি এন আলফা এন প্লাস 1 ইকুয়ালস টু যদি 0 হয়, এখন তাহলে আমরা আমাদের ব্যাপারটা কি দাঁড়াবে যে এন তম মূল আমরা যদি এরকম দেখি যে আমরা এই একটা এক্সাম্পল, মানে ছোট একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা চিন্তা করি। যেমন আমরা বলতেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত, তাহলে এটার মূল সংখ্যা হচ্ছে আলফা বিটা।
মানে আমি দ্বিঘাত দিয়ে জিনিসটাকে যেভাবে প্রমাণ করব, এন ঘাতের জন্য ব্যাপারটা সেরকম ভাবে আসবে। এটার মূল হচ্ছে আলফা বিটা। এখন আলফা বিটা যদি এটার মূল হয়, তাহলে আমরা এটার জন্য লিখতে পারবো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0, আবার এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। এই হচ্ছে আলফা বিটা হচ্ছে মূল। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে a ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে আলফা মাইনাস বিটা দিয়ে যদি আমরা ভাগ করি আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা ইন্টু এখানে যেটা হচ্ছে a ইন্টু আলফা প্লাস বিটা, ও এখানে b হবে, এখানে b হবে প্লাস স্যার মাঝে b বিয়োগ চিহ্ন হবে না স্যার, এই যে এই জায়গায় ইকুয়ালস টু 0। কোথায় কোথায়? স্যার একটা বিয়োগ চিহ্ন। না না না, বিয়োগ চিহ্ন হবে না, এটা থেকে এটা ও বিয়োগ আচ্ছা করতেছি, আচ্ছা, এখানে তো আলফা মাইনাস বিটা দেখ, লিখলাম, ঠিক আছে। দেখ। এখন আমরা বলছি যে আলফা নট ইকুয়ালস টু বিটার জন্য, আলফা নট ইকুয়ালস টু বিটার জন্য আমরা এইটা ইকুয়ালস টু 0 লিখতে পারবো, অর্থাৎ আলফা বিটা যদি ভিন্ন ভিন্ন মূল হয়। আচ্ছা, আমি প্রমাণ করতে চাচ্ছি কি যে বহুপদীর তৃতীয় কোনো মূল যদি গামা থাকে, তাহলে তৃতীয় মূল গামা থাকলে আমরা এটা লিখতে পারবো যে আচ্ছা, তৃতীয় কোনো মূল যদি গামা থাকে তাহলে আমরা এ গামা স্কোয়ার প্লাস বি গামা প্লাস সি ইকুয়ালস টু 0, মানে তৃতীয় মূল যদি গামা থাকে তাহলে এটা আমরা লিখতে পারবো। তারপরে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই দুটাকে বিয়োগ করে আমরা এখান থেকেও একই রকম ভাবে গামা মাইনাস বিটা ইন্টু এ ইন্টু গামা প্লাস বিটা প্লাস বি ইকুয়ালস টু 0 এটা লিখতে পারবো। এখন দেখো, যদি আমরা বলি গামা নট ইকুয়ালস টু বিটা, মানে এই তৃতীয় মূল যদি গামা হয় তাহলে গামা তো বিটার সমান হতে পারবে না, তাহলে গামা নট ইকুয়ালস টু বিটা হলে আমরা যেটা পাই এ ইন্টু গামা প্লাস বিটা প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। আবার এখান থেকেও আলফা নট ইকুয়ালস টু বিটা, মানে আমি বলতেছি যে এই দ্বিঘাতের তিনটা ভিন্ন ভিন্ন মূল থাকবে, তাহলে তিনটা ভিন্ন ভিন্ন মূল যদি থাকে তাহলে এখানে আলফা নট ইকুয়ালস টু বিটা হলে আমরা এই জায়গায় এটা নট ইকুয়ালস টু 0 হলে এটা ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা পাই আবার এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা আবার এই দুটাকে বিয়োগ করি, যদি আমরা এই দুটাকে বিয়োগ করি তাহলে এ ইন্টু বিটা বিটা ক্যান্সেল, গামা মাইনাস আলফা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। এখন যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এ তো 0 হবে না, তাহলে এ নট ইকুয়ালস টু 0, তাহলে এ নট ইকুয়ালস টু 0 হওয়ার জন্য গামা মাইনাস আলফা ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে গামা ইকুয়ালস টু আলফা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমি তৃতীয় মূল গামা মনে করি, হ্যাঁ, তৃতীয় মূল গামা মনে করি এবং গামা বিটাকে ইনইকুয়াল চিন্তা করি, তাহলে গামা আলফার সমান হয়ে যাচ্ছে। সে জিনিসটা স্যার আরেকবার বুঝলে ভালো না হতো, না মানে না, একটু last এ। আচ্ছা দেখো, আমি বলতেছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটার দুইটা মূল থাকবে। ওই আমরা বহুপদীর জন্য, বহুপদী সমীকরণের জন্য যেরকম এন ঘাতের জন্য এন সংখ্যক মূল, সেই সূত্রে আমরা এটাকে বলতে পারি যে এটার দুইটা মূল থাকবে এবং মূলগুলো হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা বিটা হওয়ার জন্য আলফা মূলটা এই সমীকরণে বসানো যাবে, বিটা মূলটাও এই সমীকরণে বসানো যাবে। তাহলে এই দুইটাকে সমীকরণকে বিয়োগ করে আমরা এরকম একটা সমীকরণ পেলাম। এখন আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় মূল, এই গামা হচ্ছে তৃতীয় মূল। আচ্ছা, এখন তৃতীয় মূলটা সত্য সত্য তৃতীয় মূল কখন হবে? এই তৃতীয় মূলটা আলফার সমান হতে পারবে না, তৃতীয় মূলটা বিটারও সমান হতে পারবে না, ঠিক আছে। তাহলেই আমরা এটাকে তৃতীয় মূল মনে করতে পারবো। আচ্ছা, এখন আমরা তৃতীয় মূল গামা ধরে আমরা গামা বিটার জন্য, যদি গামার জন্য আমরা এইরকম সমীকরণটা লিখতে পারবো, অর্থাৎ গামা বসাবো, এক্স এর মান গামা বসালাম এরকম, আবার বিটা বসাই এরকম, এই দুটাকে বিয়োগ করে গামা মাইনাস বিটা, তাহলে গামা নট ইকুয়ালস টু বিটা ধরে আমরা আবার এই রিলেশনটা পেলাম এ ইন্টু গামা প্লাস বিটা। যদি আমরা এখান থেকে বাদ দেই, সরি এখানে গামা প্লাস বিটা না, গামা মাইনাস বিটা, এটা হচ্ছে গামা
না, ঠিকই আছে, বিয়োগ করলে পরে এটা হচ্ছে বি, সি সি তো ক্যান্সেল হয়, মানে এইটার পরের লাইনটাকে আমি একবারে লিখে ফেলছি আর কি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, পরের লাইনটা লিখছি। এখন দেখো, এখন যেহেতু আমি বলছি গামা নট ইকুয়ালস টু বিটা, তাহলে এইটা ইকুয়ালস টু জিরো, তাহলে এটা ইকুয়ালস টু জিরো। আবার এখান থেকে এই এ ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু জিরো, তাহলে এই দুইটা জিরো হওয়ার কারণে আমরা আবার এখান থেকে যদি আমরা একটাকে আরেকটা বিয়োগ করি, তাহলে এখান থেকে এ ইন্টু গামা মাইনাস আলফা ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ আমরা গামা ইকুয়ালস টু আলফা পেয়ে যাচ্ছি। মানে তুমি বলতেছো এই তিনটা ইনইকুয়াল। এখন যখন তুমি এদের ইনইকুয়ালিটিকে এনশিওর করতেছো, ঠিক আছে, এই দুটা জিনিসের ইনইকুয়ালিটি এনশিওর করছো, তখন ও ওর সমান হয়ে যাচ্ছে। তাহলে কি আলটিমেটলি তুমি তিনটা ভিন্ন ভিন্ন মান পাচ্ছ? তিনটা ভিন্ন ভিন্ন মান পাইতেছো না। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ করতে গিয়ে আমরা দেখলাম যে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকবে এবং তৃতীয় মূল থাকা অসম্ভব। ঠিক একই রকম ভাবে ত্রিঘাতের ক্ষেত্রে, চতুর্ঘাতের ক্ষেত্রে, সকল ঘাতের ক্ষেত্রেই আমরা এটা প্রমাণ করতে পারবো যে একটা মানে এন সংখ্যক মূলই থাকবে এবং এন সংখ্যক মূলের অতিরিক্ত মূল থাকা আসলে এন ঘাতের পলিনোমিয়ালের সম্ভব না। ঠিক আছে, এটা আমরা এখানে, যদি আমরা এখানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি বললাম, তো যদি আমরা এন প্লাস ওয়ান তম আলফা এক্সিস্ট করে এটা যদি আমরা ধরি, তখন আমরা দেখব যে এই এন তম আলফাটা এই আলফাগুলোর কোনো না কোনো একটা সমান হতে বাধ্য হবে। ঠিক আছে, স্যার আমরা স্যার কিসের মধ্যে যেন আছে, মানে এন এন সংখ্যক ঘাতের জন্য এন এর বেশি মূল পাওয়া যায় স্যার, ওটা না, স্যার এন জটিল সংখ্যক সংখ্যা। ঘাতের জন্য এন এর চেয়ে বেশি মূল পাওয়া যায় না, মানে ওটা জটিল সংখ্যা না, মানে এটা না, ওই অন্য কনসেপ্ট এখানে আইনো না, আমরা পার্টিকুলারলি এই জিনিসটা বুঝতেছি, এই জিনিসটাকে বুঝো। মানে কোনো বহুপদী সমীকরণ যদি তার ঘাত এন হয়, তাহলে তার এন সংখ্যক মূল থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এন সংখ্যক মূলের চেয়ে বেশি মূল থাকা সম্ভব না, এটা আমি এই এন ঘাতের জন্য সিম্বল দিয়ে না বুঝিয়ে তোমাকে একটা এক্সাম্পল হিসাবে বুঝাইলাম। যেমন করে দ্বিঘাত সমীকরণের দুইটার বেশি মূল থাকা সম্ভব না, সেরকম ত্রিঘাতেরও তিনটার বেশি মূল থাকা সম্ভব না। দ্বিঘাতের যদি দুইটার বেশি মূল না থাকে, তাহলে ত্রিঘাতেরও তিনটার বেশি মূল থাকবে না, চতুর্ঘাতেরও চারটার বেশি মূল থাকবে না, এরকম ভাবে এন ঘাতেরও এন সংখ্যকের বেশি মূল থাকবে না, এটা আমরা প্রুফ করতে পারবো। তো এটা হচ্ছে বহুপদী সমীকরণের এই বৈশিষ্ট্য, যে একটা বহুপদী সমীকরণ যদি এন ঘাতের হয়, তাহলে তার এন সংখ্যক মূল থাকবে এবং এন সংখ্যক মূলের চেয়ে বেশি মূল থাকা সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে এই জিনিসটা আমরা জানলাম আর কি। এখন এরপরে আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিক হচ্ছে যে মূল মূল এবং সহগের সম্পর্ক। আচ্ছা মূল বইয়ের স্যার শুরুতে এবং সহগের, তোমাদের বইতে এটা এন ঘাতের জন্য প্রমাণটা দেওয়া আছে, আমি এক্সাম্পল দ্বিঘাত দিয়ে দেখাইছি, এন ঘাতের জন্য প্রমাণটা দেওয়া আছে, তোমরা বইতে দেখবা মূল এবং সহগের সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, তারপর দ্বিঘাতে না, কি আমরা খায়? এন ঘাতের জন্যই আসি, বহুপদী দিয়ে বুঝি, তারপরে আমরা দ্বিঘাতে যাব। ঠিক আছে, মূল ও সহগের মধ্যে সম্পর্ক দেখো, আমরা বলছি যে পিএন এক্স যদি কোনো একটা বহুপদী সমীকরণ হয়, সেই পিএন এক্স হচ্ছে পি জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু পি টু p2 x to the power n minus 2 plus p3 x to the power n minus 3 plus dot 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 plus ফাইনালি এটা pn এ গিয়ে শেষ হবে, যে pn কে আমরা ধ্রুবপদ বলি। তাহলে এটা একটা বহুপদী সমীকরণ, এটার মূলের সংখ্যা সমান n। তাহলে মূলগুলো, স্যার এটা ব্র্যাকেটের ভিতরে স্যার এক্স না? কোনটা, হ্যাঁ এক্স এক্স এক্স, তাহলে মূলগুলোকে আমরা লিখলাম আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট 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 এরকম ভাবে আলফা এন লিখলাম। তাহলে যেহেতু মূলগুলো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা এন, তাহলে আমরা পি এন এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা ওয়ান ইন্টু এক্স মাইনাস আলফা টু এক্স মাইনাস আলফা থ্রি ডট 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 এক্স মাইনাস আলফা এন ইকুয়ালস টু জিরো লিখতে পারি। এটাকে দিলাম আমরা 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। ঠিক আছে, এখন আমরা, আচ্ছা এটাকে 1 নাম্বার, তো এটাকে আমরা আবার একটু একটা কাজ করি,
এটাকে 1 নাম্বার না, আচ্ছা এরপরে এটাকে আমরা p0 দিয়ে পুরো সমীকরণটাকে ডিভাইড করে ফেলি। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস p1 বাই p0 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস p2 বাই p0 x to the power n minus 2 plus p3 by p0 x to the power n minus 3 plus dot 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 plus finally এটা হবে pn by p0 equals to 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এটা হলো আমাদের pnx এর সমীকরণ, যেখানে আমরা x to the power n এর সহগকে 1 বানায় ফেললাম, কারণ p0 যেহেতু p0 not equals to 0, কাজেই p0 দিয়ে আমরা ডিভাইড করতে পারি। এখন আমরা বলতেছি যে বহুপদী সমীকরণের যদি n সংখ্যক মূল থাকে, তাহলে বহুপদী সমীকরণকে ডেফিনেটলি আমরা এই ফর্মে লিখতে পারবো। তো এই ফর্মে লিখলে পরে আবার দেখো এই ফর্মটা থেকে আমরা আবার যেটা জানি, এটাকে যদি আমরা গুণ করি, সমীকরণ কি করছি স্যার, মানে p0 1 নম্বর মানে সমীকরণকে p0 দিয়ে মানে সহগ মুক্ত করি নাই, আমরা x এর সহগ মানে প্রথম সহগটাকে আমরা 1 বানাতে চাচ্ছি, মানে এটাকে এই ফর্মে লিখতে পারি, মানে সবগুলোকে আমরা p0 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটার ফর্মটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন x টু দি পাওয়ার n এখন দেখো, এখন এটাকে যদি আমি গুণ করি তাহলে সবগুলো থেকে x টু দি পাওয়ার n পাবো গুণ করলে। তারপরে যখন গুণ করব তখন দেখো একটা থেকে আলফা নিব আর বাকিগুলা থেকে x নিব, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আলফা 1 হবে। আচ্ছা, তাহলে আলফা 1, কিন্তু আলফা 1 হচ্ছে মাইনাস, একটা থেকে আলফা 1 নিব আর বাকিগুলো থেকে x নিব, আরেকটা থেকে আলফা 2 নিব বাকিগুলো থেকে x নিব, তাহলে আলফা 2, আরেকটা থেকে আলফা 3 নিব বাকিগুলো থেকে x নিব, তার মানে আলফা 3। এরকম মানে ভাবে কি মানে বুঝলাম মানে না কথা। আমি দেখো 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 আমি যখন গুণটা করি এটা খেয়াল করো, যে আমরা যখন এই সবগুলোকে গুণ করব, তো গুণ করার নিয়ম কি, প্রথম হলো সবগুলোর x কে গুণ করব, তারপরে একটা থেকে x, হ্যাঁ মানে সবগুলোর x কে গুণ করব, তারপরে একটা থেকে এই কনস্ট্যান্ট নিয়ে বাকিগুলার x, তারপরে দুইটা থেকে কনস্ট্যান্ট নিয়ে বাকিগুলার x, এটাই তো আমাদের গুণের প্রক্রিয়া, ঠিক না? যেমন দেখো a প্লাস, আমরা যদি এরকম লিখি x প্লাস a মানে একটা কনস্ট্যান্ট নিয়ে তারপর x বাকিগুলোর x প্লাস b ইন্টু x প্লাস c, তিনটার ক্ষেত্রে তুমি জিনিসটা চেক করো। প্রথম হয় আমাদের x কিউব, তারপরে হয় x স্কোয়ার। x স্কোয়ার হওয়া মানে কি, এই দুইটাকে গুণ করলে x স্কোয়ার হয়, এই দুইটাকেও গুণ করলে x স্কোয়ার হয়, আবার এই দুইটাকেও গুণ করলে x স্কোয়ার হয়। কিন্তু যখন আমি এই দুইটা রাশিকে গুণ করতেছি তখন এই দুইটা থেকে x স্কোয়ার নিচ্ছি, কিন্তু কিন্তু অপরটা থেকে তো আমি b নিব, মানে আমি এই দুইটা রাশি যখন গুণ করব এই দুইটা থেকে x নিয়ে অপরটা থেকে b নিতে হবে, আবার যখন এই দুইটা রাশি গুণ করব তখন এই দুইটা থেকে যদি x নেই তাহলে অপরটা থেকে c নিতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে যখন x স্কোয়ার নিতেছি তখন হচ্ছে আমার a প্লাস b প্লাস c, ঠিক আছে, তারপরে যখন x নিব তখন হচ্ছে ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে এরকম। তাহলে এখানেও ঘটনাটা হচ্ছে যখন x এর পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস 1 হয় তখন সবগুলো ধ্রুবক গুণ হয়, মানে এই সেকেন্ড টার্ম গুলো সবগুলো গুণ হয়। তাইলে এখানে আসলে এই মাইনাসটাকে বাদ দিয়ে আমরা এইটাকে লিখতে পারবো, এটাকে এরকম ভাবে লিখবো একটু সহজ করে। আমি এখন ইয়েতে আসি, আমরা এটাকে এরকম ভাবে লিখবো যে সবগুলোই তো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা রাখবো আর এইখানে লিখবো সামেশন অফ আলফা, অর্থাৎ এই আলফা গুলোর যোগফল, মানে x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 সামেশন অফ আলফা। ঠিক আছে, তারপরে যেটা হবে সেটা হলো দুইটা থেকে x নিয়ে বাকিগুলা থেকে আমরা আলফা গুণ করব, মানে সরি তখন আমরা কি করব, মানে এখানে x সবগুলা থেকে নিলাম, এরপরে হচ্ছে x দুইটা থেকে আমরা এরকম মানে এই আলফা 1 আলফা 2 গুণ করব আর বাকিগুলা থেকে x নিব। তাহলে আলফা 1 আলফা 2 যদি গুণ করি তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়,
ঠিক আলফা টু আলফা থ্রি যদি গুণ করি তখনও মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে পরবর্তীতে যেটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হবে, আবার সামেশন অফ আলফা ওয়ান আলফা টু। এই আলফা ওয়ান আলফা টু সামেশন দিয়ে আমরা বুঝাচ্ছি যে দুইটা দুইটা করে মূলের গুণফলের যোগফল, মানে এখানে এন সংখ্যক মূল আছে তো এন সংখ্যক থেকে যে কোনো দুইটা দুইটা করে মূল নিয়ে গুণ করব, গুণ করে তাদের যোগফল গুলোর সাথে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু গুণ হবে। তারপরেরটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি। আচ্ছা, এই চিহ্নটা মাইনাস, এই চিহ্নটা প্লাস। তাহলে পরবর্তী চিহ্নটা যখন তিনটা তিনটা করে মূল গুণ করব, দেখো এটা 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 যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে তিনটা মাইনাস, তার মানে ওইটা আবার মাইনাস হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে মাইনাস, পরেরটা হয়ে যাবে মাইনাস সামেশন অফ এটা আলফা ওয়ান এটা প্লাস আলফা টু। কারণ এখানে দুইটাই মাইনাস নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটাই মাইনাস, ঠিক আছে। এই দুইটা হলে মাইনাস, তিনটা হলে আবার, দুইটা হলে প্লাস, তিনটা হলে মাইনাস। দুইটা হলে প্লাস তাহলে মানে হ্যাঁ তিনটা হ্যাঁ, minus। তাহলে এরকম। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি আর সামেশন অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এইটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে যে কোনো তিনটা করে মূল নিয়ে সেই মূলগুলোর যোগফল। এইভাবে আমাদের লিখতে হবে। এইভাবে করে লিখতে লিখতে জিনিসটা আলটিমেটলি এক্স টু দি পাওয়ার এন এ যাবে, এক্স টু দি পাওয়ার জিরো যাবে, আর সেখানে যেটা হবে সেটা হলো সামেশন অফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন। কিন্তু সামেশন অফ আলফা ওয়ান থেকে আলফা এন এর জন্য এখানে আর আমার সামেশনটা লিখতে হয় না, কারণ এটা একটাই নেওয়া যায়। যখন আমি যে কোনো তিনটা নিব সেটা আমি কয়েকবারে লিখতে পারবো, কাজে এখানে সামেশন লাগে। কিন্তু যখন আমি সবগুলো মূলকে নিয়ে গুণ করব তখন আমার ফাইনাল টার্মটা হয়ে যাবে সবগুলো মূলের গুণফল। আর এখানে আমাদের যে একটা ইয়ে লিখতে হবে সেটা হলো যে এক্স টু দি পাওয়ার জিরো, তো আর এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন লিখবো একটা। অর্থাৎ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তো এরকম এন সংখ্যক আছে, প্রত্যেকের সাথে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা দেখতে পেলাম যে স্যার লাস্টের কথাটা বুঝি নাই স্যার, এই লাস্টের জায়গায় কথা, কেন সামেশন চিহ্ন দিতে হবে না? সামেশন চিহ্ন দিতে হবে না হলো যে আমি বলতেছি, আচ্ছা একটু দেখো, একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন এক্স মাইনাস আলফা ওয়ান, এক্স মাইনাস আলফা টু, এক্স মাইনাস আলফা থ্রি ইকুয়ালস টু জিরো। তিনটার ক্ষেত্রে দেখো, প্রথমটা হলো এক্স কিউব, তার সাথে মাইনাস এক্স স্কোয়ার আর সামেশন অফ আলফা লিখতেছি, সামেশন অফ আলফা মানে আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি। তারপরটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এখানে দুইটা করে গুণ করে যোগ, তার মানে দুইটা করে গুণ মানে হলো এইটা এটা নিবা, অথবা এটা এটা নিবা, অথবা এটা এটা নিবা, কাজে এখানেও সামেশনের ব্যাপার আছে আলফা ওয়ান আলফা টু। কিন্তু যখন তুমি তিনটাই নিয়ে ফেলতেছো তখন কি আর সামেশনের ব্যাপার আছে? আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তিনটাই যখন নিয়ে ফেলতেছো তখন তো আর সামেশনের ব্যাপার নাই, কাজে লাস্ট টার্মে আসলে সামেশন ব্যাপারটা আর থাকে যা না, আছে তা সব একবারে গুণ। সবগুলো একসাথে গুণ হয়ে যাচ্ছে, কাজে এই জন্য লাস্ট টার্মে আসলে সামেশনটা দরকার হয় না। কিন্তু এমনিতে আমরা সামেশন লিখতে পারি ফর দ্য জেনারেল টার্ম, কারণ সামেশন লিখলে ওইটা একবারই হবে, বুঝছো? মানে আমি যদি বলি সামেশন অফ অল মানে সবগুলোর গুণফলের সামেশন, তাহলে সবগুলোর গুণফলের সামেশন সবগুলো নিয়ে ফেললে আমার আর দ্বিতীয়বার নেওয়ার অপশন থাকে না, কাজে এখানে সামেশন জিনিসটা আর কোনো ইয়ে থাকে না। আর এখানে যেহেতু সবগুলো গুণ হয়েছে কাজে এখানে মাইনাস ওয়ান গুণ হবে এন সংখ্যক বার। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো যে, আমি এখন একটু পরের পেজে একটু ফ্রেশ ভাবে লিখি, পরের পেজে একটু ফ্রেশ ভাবে লিখি যে আমরা পিএন পিএন এক্স ইকুয়ালস টু, আমরা এখন এরকম ভাবে লিখব পি জিরো বাই সরি পি জিরো বাই না, আমরা এরকম ভাবে লিখব এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান বাই পি জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু বাই p0 x to the power n minus 2 plus p3 by p0 x to the power n minus 3 plus dot 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 এরকম ফাইনাল টার্ম হচ্ছে pn by p0 equals to 0। এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনের একটা ফর্ম, ঠিক আছে। আর আরেকটা ফর্ম আমরা পেলাম মূল দিয়ে যদি আমরা লিখি pn x equals to x to the power n প্লাস প্রথমটা হলো মাইনাস আমরা লিখতেছি x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু সামেশন অফ আলফা ওয়ান মানে আলফা সামেশন অফ আলফা, অর্থাৎ একটা করে মূলের মূলগুলো সব যোগ। তারপর এটা হচ্ছে প্লাস x টু দি পাওয়ার n মাইনাস টু
সামেশন অফ আলফা 1 আলফা 2, তার মানে দুইটা করে মূলের গুণফলের যোগফল, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস 3, এটা প্লাস হলে এটা আবার মাইনাস হবে, এবং এখানে লক্ষ্য করো x এর পাওয়ার যদি যা হয়, চিহ্নটা নেগেটিভ পাওয়ার মানে অড পাওয়ার বা বেজোড় পাওয়ারের জন্য এটা মাইনাস হয়, জোড় পাওয়ারের জন্য প্লাস হয়, এটা খেয়াল করবা। এই যে এই পাওয়ারটা জোড় বেজোড় পাওয়ার না, এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা যা হবে এটা নেগেটিভ, এটা বিজোড় হলে এটা নেগেটিভ হবে, এটা জোড় হলে এটা পজিটিভ হবে। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3, এখানে আমরা লিখবো সামেশন অফ আলফা 1 আলফা 2 আলফা 3। এইভাবে যেতে যেতে ফাইনালি যে টার্মটা, কারণ আমরা তো এক্স্যাক্টলি জানি না যে এন এর মান কত, কারণ এখানে আমরা মাইনাস প্লাস করে অল্টারনেটিভ চিহ্ন দিতে পারতেছি, কিন্তু এন তমতে গিয়ে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা জানি না বলে এখানে আমরা -1 হোল টু দি পাওয়ার n দিতেছি, আর এখানে লিখতেছি আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 আলফা n পর্যন্ত ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো এখানে x টু দি পাওয়ার n এদের সহগ 1, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি সেম হয় তাহলে এখানে এদের সহগ গুলো সেম হবে। তাহলে আমরা রিলেশন গুলা লিখতে পারি, সামেশন অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস p1 বাই p0, এটা হচ্ছে সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা 1 আলফা 2 ইকুয়ালস টু -1 হোল স্কয়ার p1 বাই p2 বাই p0, ঠিক আছে। সামেশন অফ আলফা 1 আলফা 2 আলফা 3 ইকুয়ালস টু হলো -1 হোল কিউব p3 বাই p0। এইভাবে করে আমরা মূলগুলোকে সহগের সাথে কোরিলেট করে যেতে পারবো। আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 4 p4 বাই p0। এই হচ্ছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। রাফি কি আসো না চলে গেছো? আচ্ছা আসি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা একটা বহুপদী সমীকরণ লিখি। বহুপদী সমীকরণ মনে করো আমরা লিখলাম 4x to the power 5 minus 6x cube plus 7x square minus 9x plus 2 equals to 0। মনে করো এটা একটা বহুপদী সমীকরণ। তাহলে এই বহুপদী সমীকরণের যদি আমাদের মূলগুলো আলফা 1 আলফা 2 আলফা 3 হ্যাঁ আলফা 4 আলফা 5 এরকম হয়, তাহলে আমরা যেটা লিখতে পারবো প্রথম এখানে আমাদের স্যার একটু p0 আগের ইকুয়ালস টু পেজে হচ্ছে 4 আর p1 কত বলো তো? হ্যাঁ আগে কি বলছিলাম? একটু আগের পেজে গেলে ভালো হতো। হ্যাঁ আগের পেজে আসছি। কিন্তু এই জায়গায় স্যার এই মাইনাস আসছে কিভাবে প্রথমে? কোথায় এখানে কিভাবে মাইনাস আসছে? ওই যে আমরা ও আচ্ছা, বললাম মানে একটা অপোজিট একটা করে মূল যখন গুণ করি, মনে করো একটা একটা করে মূল না না যখন ওটা গুণ করি বুঝছি তখন স্যার, স্যার বুঝতে পারছি। এই যে মাইনাস, মানে প্রথম মাইনাস তারপরে মানে প্লাস মানে মাইনাস সাইন প্লাস। এক্সচেঞ্জ কিন্তু করছে। আমি এখানে যেটা করছি দেখো, এখানে আমি মাইনাস লিখছি, কিন্তু পরেরটাতে আমি প্লাস না লিখে বরং -1 কে স্কয়ার করে দিছি, -1 কে কিউব করেছি। এখন এখানে যতগুলো মূল এখানে -1 এর পাওয়ার তত, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা এখন আসি আমরা এখানে, দেখো এখানে আমাদের p0 ইকুয়ালস টু 4, p1 ইকুয়ালস টু কিন্তু 0। কেন? কারণ এখানে x টু দি পাওয়ার 4 নাই। তারপর p2, এখানে p2 ইকুয়ালস টু হচ্ছে -6, p3 ইকুয়ালস টু হচ্ছে 7, আর p4 ইকুয়ালস টু হচ্ছে -9, আর p5 ইকুয়ালস টু হচ্ছে 2। এই হচ্ছে আমাদের সহগগুলো। এখন মূলগুলোর সাথে সহগের সম্পর্ক যদি আমরা লিখি, তাহলে প্রথম সম্পর্ক আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 প্লাস আলফা 4 প্লাস আলফা 5 ইকুয়ালস টু হচ্ছে -p1 বাই p0, তার মানে -p1 বাই p0 দ্যাট ইজ সরি p0 মানে হচ্ছে 4 p0। হ্যাঁ, তার মানে p1 তো 0, তার মানে এটা হলো 0, তার মানে এই সবগুলো মোলের যোগফল 0 হবে এখান থেকে। এরপরে যদি আমরা এরকম লিখি আলফা 1 আলফা 2 প্লাস আলফা 2 আলফা 3 প্লাস আলফা 3 আলফা 4 প্লাস এরকম ভাবে যে কয়টা হয়, কারণ এখানে হবে কি যে কোনো দুইটা, পাঁচটা থেকে যে কোনো দুইটা, তার মানে 5c2
তাহলে 5c2 মানে হচ্ছে 5 × 4 ডিভাইডেড বাই 1 × 2, তার মানে এখানে 2, 5 দুগুণে 10, তার মানে এখানে 10টা টার্ম হবে, দুইটা দুইটা করে মূলের গুণফলের যোগফল হবে 10টা। এই 10টা মূল মানে 10টা পেয়ারের যে যোগফল, সেই যোগফলকে আমরা লিখবো হচ্ছে -1 হোল স্কয়ার ইন্টু p2 বাই p0। ঠিক আছে, তাহলে p2 হচ্ছে এখানে কত, হোয়াট ইজ p2? p2 হচ্ছে -6 আর -1 হোল স্কয়ার, তার মানে -6 ডিভাইডেড বাই হোয়াট ইজ p0? p0 হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে -3/2। তার মানে দুইটা দুইটা করে মূলের গুণফলের যোগফল হচ্ছে -3/2, এবং এরকম ভাবে আমরা লিখে যেতে পারবো। ঠিক আছে, তো এই যে আমরা বহুপদী সমীকরণের বেসিকটা জিনিসটা জানলাম, যে এই যে ব্যাপারটা, এই যে নিয়মটা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, আমাদের এই চ্যাপ্টারে যে গণিতগুলো থাকবে বহুপদী সমীকরণের, সেই গণিতগুলোতে মূলত এই রিলেশনগুলোই আমরা কাজে লাগাবো। বুঝতে পারছো? এই রিলেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। এখন আমরা কি কিছু অঙ্ক উদাহরণ হিসাবে করব? আমি তাহলে এক জি কাজ স্যার, করি, করা যায় স্যার। দাঁড়াও, আমি এই নামাজের আজান হয়ে গেছে, তো আমি নামাজটা পড়ে ফেলি, আপাতত এইটাকে ইয়ে করে দিই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার সন্ধ্যার পরে কি স্যার না আরেকটা না না, আবার সন্ধ্যার পরে না, প্র্যাকটিস? সন্ধ্যার পরে না, সন্ধ্যার পরে না, আমি এখনই নামাজের পরে, ঠিক এখন 4:51 বাজে। ঠিক আছে, তাহলে 4:51 স্যার আজকে বাজে তুমি, আপাতত বন্ধ করে দিন না স্যার। না না, আজকে শেষ করে দিব। জি স্যার। এই লেকচারের কন্টিনিউয়েশন কি আরেক ক্লাসে হবে? আমি আজকে উদাহরণের দুই একটা অঙ্ক দেখাতে চাচ্ছিলাম, তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিতাম, তাইলে আচ্ছা ঠিক তুমি আছে। অঙ্ক করতে পারতা। তুমি 5:10-এ আবার আসো, 5:10 থেকে এই ধরো 15-20 মিনিটের আরেকটা ক্লাস দিব, পরে দুইটা ক্লাস আচ্ছা একসাথে করে আপলোড দিব না। ঠিক আছে, তো কয়টা উদাহরণ তুমি 5:10-এ আবার লগ ইন করো, আপাতত তাহলে শেষ করি। আল্লাহ হাফেজ। ঠিক আছে। 5:10-এ, ঠিক 5:10-এ আবার আসবা। তো যেহেতু আমরা বহুপদী সমীকরণের থিওরি পড়লাম, এখন বহুপদী সমীকরণের মধ্যেই দ্বিঘাত সমীকরণ হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি। তো দ্বিঘাত সমীকরণ বিষয়ক গাণিতিক সমস্যা এবং দ্বিঘাত সমীকরণের আলাদা কিছু থিওরি আছে, সেটা আমরা এই বহুপদী সমীকরণের পরে দ্বিতীয় ধাপে সেগুলো আমরা পড়ব। এখন বহুপদী সমীকরণ বলতে আমরা যেমন ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমরা এখন একটু সমাধান করব, এই বিষয়টা আর একটু ভালো করে আয়ত্ত করার জন্য। এখন দেখো, যেমন বলছে যে একটা ত্রিঘাত সমীকরণ 3x³ - 2x² + 1, 2x² + 1 = 0, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। বলছে যে এটার মূলগুলো হচ্ছে আলফা, বিটা এবং গামা। এখন আমাকে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা ইকুয়ালস টু কত, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা বের করতে বলছে। তাহলে আলফা বিটা গামা সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, তার মানে একটা মূলের বর্গ আর অপর দুই, একটা মূলের বর্গ এবং তার সাথে অপর মূল, এরকম ভাবে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা ইকুয়ালস টু কত বের করতে বলছে। তার মানে আমাদের আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা। ঠিক আছে, আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস একই রকম ভাবে দেখো আলফা স্কোয়ার আলফা স্কোয়ার গামা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার আলফা, এইটা আমাদের বের করতে হবে। এটা কত আমাদের বের করতে হবে। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো, আলফা বিটা কমন নিলে, এখান থেকে আলফা বিটা কমন নিলে এই আলফা স্কোয়ার বিটা আর বিটা স্কোয়ার আলফা, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা, প্লাস যদি আমরা বিটা গামা কমন নেই, তাহলে হয় আমাদের বিটা গামা যদি কমন নেই, তাহলে গামা প্লাস বিটা, প্লাস আলফা গামা যদি কমন নেই, আলফা গামা যদি কমন নেই, তাহলে এখানে হবে গামা প্লাস আলফা। এটাকে আমরা মানে এই সামেশন অফ আলফা স্কোয়ার বিটা মানে হচ্ছে এটা, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। সো
এখন আমরা এটাকে আবার কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি আলফা বিটা ইনটু, দেখো আলফা প্লাস বিটা বলতে যদি আমরা সামেশন অফ আলফা মাইনাস গামা বলতে পারি এটাকে। আলফা প্লাস বিটা মানে হচ্ছে সামেশন অফ আলফা মাইনাস গামা প্লাস বিটা গামা ইনটু সামেশন অফ আলফা মাইনাস বিটা গামা আলফা। অর্থাৎ এটা হলো সবগুলো মূলের, মানে এখানে দুইটা মূল আছে, তার মানে তিনটা মূলের যোগফল থেকে একটা মূলের বিয়োগফল, তিনটা মূলের যোগফল থেকে একটা মূল বিয়োগ করলে তারপরে হচ্ছে গামা আলফা, গামা আলফা ইনটু আমরা এটাকে লিখতে পারবো সামেশন অফ আলফা মাইনাস বিটা। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো যে সামেশন অফ আলফা ইনটু আলফা বিটা প্লাস এই যে এখানেও সামেশন অফ আলফা বিটা গামা প্লাস গামা আলফা, এই যে এরপরে হচ্ছে প্লাস এই আলফা বিটা ইনটু গামা, এই যে দেখো বিটা গামা ইনটু আলফা, গামা আলফা ইনটু বিটা। তাহলে পরের টার্মটা হবে মাইনাস 3 আলফা বিটা গামা। ব্যাপারটা এরকম হয়ে গেল, মাইনাস 3 আলফা বিটা গামা। তাহলে এই সামেশন অফ আলফা স্কয়ার বিটাকে আমরা এই ফর্মে কেন আনলাম, কারণ মূল ও উৎপাদকের যে মূল এবং সহগের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা এই মানগুলোকে সহজে বের করতে পারি, এই মানগুলোকে আমরা সহজে বের করতে পারি। তাই আমরা এই মানগুলো থেকে এখন আমরা লিখতেছি, এখন সামেশন অফ আলফা ইকুয়ালস টু হলো আমাদের P0 বাই P1, এখানে মাইনাস P0 বাই P1। তাহলে সামেশন অফ, এখানে P0 হচ্ছে আমাদের 3 আর P1 হচ্ছে -2, তাহলে 3 ডিভাইডেড বাই, এখানে একটা মাইনাস চিহ্ন হবে আবার -2, তার মানে 3/2। এটা হচ্ছে আমাদের সামেশন অফ আলফা। আর সামেশন অফ আলফা বিটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা ইকুয়ালস টু হলো আমাদের P2 বাই P0। তাহলে আমাদের P2 হচ্ছে, এখানে P2 কিন্তু নাই, এখানে P2 কিন্তু 0, যেহেতু P2 0 তাহলে কারণ এই যে এক্স স্কোয়ার এক্স কিউবের পরে এক্স স্কোয়ার টার্ম হচ্ছে P1 আর P2 হচ্ছে 0, তাহলে P2 হচ্ছে 0 বাই P0, দ্যাট ইজ সামেশন অফ আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে 0। আর এরপরে হলো এইটা হলো আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস P3 বাই P0। তাহলে এখানে আমাদের P3 কি, P3 হচ্ছে হলো এটা 1, P3 হচ্ছে 1, তার মানে -1/3। দেখো আমাদের এই 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 হচ্ছে আমাদের সামেশন অফ আলফা বিটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা। তাহলে এখন যদি আমাকে বলে, সুতরাং আমার মানটা বের করতে হবে সামেশন অফ আলফা স্কয়ার বিটা, যেটাকে আমরা এইরকম একটা ফর্মে কনভার্ট করতে পারলাম। তাহলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা ইকুয়ালস টু হলো, যেটা এই ফরমেশন থেকে লিখতেছি, সামেশন অফ আলফা ইনটু সামেশন অফ আলফা ইনটু এটাকে আমরা বলতেছি সামেশন অফ আলফা বিটা -3 আলফা বিটা গামা ইকুয়ালস টু, হ্যাঁ তুমি বলছো P2 0 কেন, এইটাকে দেখো, এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা লিখব P0 x কিউব প্লাস P1 x স্কয়ার প্লাস P2 x প্লাস P3 ইকুয়ালস টু 0। এখন দেখো x টার্ম কি আছে এখানে, যেহেতু x টার্ম নাই তাই P2 হচ্ছে 0, এবং সে কারণে দেখো আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। এই হলো আমাদের সামেশন অফ আলফা বিটা। তাহলে সামেশন অফ আলফা বিটা 0 হলে এটা হলো সিম্পলি এই পুরো অংশটা 0, তার মানে হচ্ছে -3 আলফা বিটা গামা। তাহলে -3 ইনটু আলফা বিটা গামার মান হচ্ছে 1/3, সরি -1/3, এখানে হচ্ছে 1/3, হ্যাঁ -1/3, তার মানে -1/3, তার মানে 3 3 কাটা 1, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো যে এই মূল এবং সহগের সম্পর্ক দিয়ে আমরা এইরকম এক্সপ্রেশন গুলোকে আমরা মান বের করতে পারবো। মানে
এবার আরেকটা অঙ্ক করি, এটা বুঝতে পারছো তো? আরেকটা অঙ্ক করি। এখানে বলছে যে সমীকরণটা হচ্ছে এ এক্স কিউব প্লাস, সরি এক্স কিউব না, শুধু এক্স কিউব, শুধু এক্স কিউব, এটা আরেকটা অঙ্ক। এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হলো সমীকরণ। এখন বলছে যে এটাও কিউবিক সমীকরণ, যেহেতু ত্রিঘাত সমীকরণ, তাহলে এটার মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। এখন আমাদেরকে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়ালস টু কত বের করতে হবে। তো ওই যে আমরা এইটা থেকে আমরা যা যা জানি সেটা আমরা সহজে লিখব। আমরা জানি যে যেহেতু এটা, তাহলে আমরা লিখবো সুতরাং সামেশন অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে ওই যে এইখানে মানে মাইনাস P1 বাই P0, এটা হচ্ছে সামেশন অফ আলফা। তাহলে এখানে P1 হচ্ছে a, তার মানে মাইনাস a বাই P0 মানে হচ্ছে 1, তার মানে মাইনাস a। তারপরে হচ্ছে সামেশন অফ আলফা বিটা, অর্থাৎ দুইটা করে বুলের গুণফলের যোগফল, ইকুয়ালস টু হচ্ছে P2 বাই P0। এই P2 বাই P0, এখানে আমাদের P2 হচ্ছে b, তার মানে b, এটা হচ্ছে সিম্পলি b, সামেশন অফ আলফা বিটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা। আর আলফা বিটা গামা, যেগুলো আমাদের আসলে লাগবে তাই আগে লিখে নিতেছি, আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে P3 বাই P0, আর এখানে একটা -1 হবে, কারণ এটা সহ এটা 3 হলে -1 হয়। আচ্ছা, তাহলে মাইনাস P3 বাই P0, তাহলে আমাদের P3টা কি? P3টা হচ্ছে আমাদের C, তাহলে C বাই 1 মানে মাইনাস C, তার মানে এটা হচ্ছে মাইনাস C। এখন মান নির্ণয়, এটার মান বের করতে হবে আমাদের। এখন প্রদত্ত রাশি যেটা, সেটা হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়ালস টু হচ্ছে আমাদের, এটাকে আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, এটা লিখতে পারি। এখন এই ফর্মটা লেখাতে আমাদের সুবিধা হচ্ছে, আমরা এখন এটাকে লিখতে পারবো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস abc ইকুয়ালস টু হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা কিভাবে হলো? মানে একই জিনিস এই পাশে আর ওই পাশে যোগ সমান বিয়োগ আবার? করলাম আর কি, যোগ বিয়োগ করলাম, মানে আমাদের দেখো কেন করতেছি এখন বুঝতে পারবা। এটা হচ্ছে, এরপরে আমরা লিখবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এটা আমরা জানি না, এরকম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাই তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এবিসি ইকুয়ালস টু কি এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটা না ফর্মুলা? জি স্যার। নাকি এখানে 2 আছে? 2 নাই তো, ফর্মুলা ঠিক লিখছি কিনা বলো। প্লাস 3 আলফা বিটা গামা, ঠিক আছে? না স্যার, নাই। হ্যাঁ, এখানে 2 নাই, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা হলো আমাদের সামেশন অফ আলফা, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটের ভিতরে এইটাকে আমরা আবার আরেকটা জিনিস লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার থেকে যদি আমরা বিয়োগ করি 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তারপরে হচ্ছে মাইনাস আলফা বিটা প্লাস বিটা, সরি বিটা গামা প্লাস গামা, সরি মাইনাস গামা আলফা, ঠিক আছে? না স্যার, নাই স্যার। প্লাস 3 আলফা বিটা গামা। দেখো এটা বুঝছো কিনা, মানে a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি। তাহলে এইটা আবার হয়ে গেল সামেশন অফ আলফা ইন্টু, এখানে হলো সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস স্যার আমি তৃতীয় লাইনটা 3 বুঝিনি, এই ইন্টু দ্বিতীয় লাইনটা সামেশন অফ আলফা বিটা ব্র্যাকেট শেষ প্লাস 3 আলফা বিটা গামা। আমাদের কাজ শেষ। হ্যাঁ, তৃতীয় লাইনটা বুঝো নাই, এই লাইনটা বুঝো নাই। এটাকে তো আমরা সামেশন অফ আলফা বলতে পারি, এই যে আলফা প্লাস কোনটা? বিটা প্লাস গামা, এই যে এটাকে কেন? আচ্ছা হ্যাঁ, সামেশন সামেশন অফ আলফা। আলফা। আর এইটুকুকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2ab bc ca, মানে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস ca। তাহলে এটা যেহেতু নাই, কাজেই
আমরা এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab bc ca, তাহলে এখানে 2 আর এখানে আরেকটা একটা করে আছে, তাহলে এখানে 3, তাহলে এই পুরো জিনিসটার মধ্যে আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা আছে, তার মানে দুইটা করে মূলের গুণফলের যোগফল, তাহলে এটাকে 3 অফ সামেশন অফ আলফা বিটা লিখতে পারি, আর এটা হচ্ছে 3 আলফা বিটা গামা। এখন দেখো আমাদের প্রত্যেকটা মানই আমরা অলরেডি জানি, সামেশন অফ আলফার মান হচ্ছে আমাদের মাইনাস এ, তাহলে এখানে লিখবো মাইনাস এ, এই হলো সামেশন অফ আলফা। তারপরে ব্র্যাকেটের ভিতরে সামেশন অফ আলফা হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 3 সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা হচ্ছে বি, তার মানে মাইনাস 3b স্কোয়ার মাইনাস 3b প্লাস 3b প্লাস এই যে 3 আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সি, তাহলে এখানে আলফা বিটা গামা হচ্ছে মাইনাস সি, তার মানে এখানে হবে হচ্ছে মাইনাস 3c, এই আমাদের মান বের হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান, আমরা এখন এটাকে সরল করতে পারি, এইটুকু কাজ আর আমি করলাম না, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 3b মাইনাস 3c, এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে যে যে রাশির মান আমাদেরকে বের করতে বলবে, ঠিক আছে, এখানে এই তুমি দেখবা যে ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত বা উচ্চতর ঘাত সম্পর্কিত সমীকরণের ক্ষেত্রে এরকম কিছু জিনিস আছে মান নির্ণয় করা, তো এই মান নির্ণয়গুলোর মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই এক্সপ্রেশন গুলোকে কাজে লাগাতে হবে, হ্যাঁ, মানে এই সম্পর্কগুলোকে কাজে লাগাতে হবে, এই সম্পর্কগুলোকে কাজে লাগানো যাবে এইরকম একটা ফর্মে এই রাশিটাকে আনতে হবে, যেমন কিউবের জন্য এখানে কোনো সম্পর্ক নাই, তাই আমরা কি করলাম, এই রাশিটাকে ট্রান্সফর্ম করে এমন একটা ফর্মে আনলাম যাতে এখানে যে রিলেশনগুলো আমরা মূল এবং সহগের সম্পর্ক থেকে পাই সেই রিলেশনগুলো যাতে কাজে লাগাতে পারি এই রাশিটার মান নির্ণয়ের জন্য, বুঝতে পারছো? স্যার এটা কোশ্চেন স্যার, হ্যাঁ বলো। এই যে মানে এই আমাদেরকে তো শেষে এই জিনিসটাই প্রমাণ করতে বলবে, আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস এটার গামা মান কিউ। বের করো, হ্যাঁ এটার মান বের করতে বলছে, এখন যার মান বের করতে হবে, হ্যাঁ হ্যাঁ যার মান বের করতে হবে, আমরা দেখব যে মূল এবং সহগের সম্পর্কের মধ্য থেকে সরাসরি এই মানগুলো পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে আমি মান বের করতে পারতাম, কিন্তু যেহেতু সরাসরি পাওয়া যায় না তখন তুমি মূল এবং সহগের সম্পর্কগুলোর জানা যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো তুমি লিখবা, লেখার পর আচ্ছা। তুমি দেখবা যে এদেরকে কাজে লাগানোর মতো ফর্মে এই রাশিটাকে কিভাবে কনভার্ট করা যায়, এটাকে আমি এই জন্য এই ফর্ম নিয়ে আসছি, দেখো এই ফর্মটা যখন আসছে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের সাথে কোনো ফর্ম আমাদের জানা নাই, তাই এটাকে আবার কনভার্ট করছি, আবার কনভার্ট করার কারণে এই রাশিটা কি হয়ে গেল, এটা সামেশন অফ আলফা আর সামেশন অফ আলফা বিটার একটা ফাংশন হয়ে গেল, বুঝতে পারছো? মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ফাংশন আলফা বিটা গামাকে আমাদের কনভার্ট করতে হবে ফাংশন অফ আদার ফাংশন অফ, আমরা যদি এরকম ভাবে লিখি যে কোনো রাশিকে যদি আমরা ফাংশন অফ আলফা বিটা গামা বলি, এটা যে কোনো ফর্মের, এটাকে আমি কনভার্ট করব, ধরো আরেকটা কনভার্সনের পর যেটা হবে সেটার মধ্যে কি কি থাকবে, সেটার মধ্যে আলফা থাকবে, ঠিক আছে, মানে সেটা হয়ে যাবে, সেটা কার কার ফাংশন হবে, সেটা সামেশন অফ আলফার ফাংশন হবে, সেটা সামেশন অফ আলফা বিটার ফাংশন হতে পারে, সেটা সামেশন অফ আলফা বিটা গামার ফাংশন হতে পারে, কারণ এই মানগুলো আমরা জানি, ঠিক আছে, এবং সেটা আলফা বিটা গামার ফাংশন হতে পারে, অর্থাৎ এইটাকে আমি এমন ভাবে চেঞ্জ করব যাতে এই রাশিটা এদের দ্বারা রিপ্রেজেন্টেড হয়, যখন এদের দ্বারা রিপ্রেজেন্টেড হবে তখন এখান থেকে মানগুলোকে এখানে আমরা বসাতে পারবো, এই যে দেখো সবগুলো মানে এই রাশিটা আলটিমেটলি এখানে সামেশন অফ আলফা, এখানেও সামেশন অফ আলফা, এখানে সামেশন অফ আলফা বিটা, আর এখানে আলফা বিটা গামা, এইটা হওয়ার কারণে আমরা মানগুলো বসালাম এবং রাশিটার মান বের করতে পারলাম, বুঝতে পারছো? স্যার কিছু এসডব্লিউ দিবেন বলছিলেন, হ্যাঁ বলো। এসডব্লিউ দিবেন বলছিলেন। হ্যাঁ, এখন এইচডব্লিউ হচ্ছে ত্রিঘাত সম্পর্কিত তোমাদের যে প্রশ্ন এসইউ আহমেদের বইতে আছে 42 থেকে 47, ঠিক আছে, 42 থেকে 47 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই আচ্ছা প্রশ্নগুলোর সমাধান তোমরা চেষ্টা করবা, আরো চেষ্টা করো, সমস্যা নেই, আগামী ক্লাসে আমরা যেটা করব বহুপদী সমীকরণের দ্বিঘাতের অংশটা আমরা পরে করব, ত্রিঘাতটাকে আগে শেষ করে ফেলবো, আগামী ক্লাসে আমরা ত্রিঘাতের বাকি অঙ্কগুলো দেখব, অবশ্যই এই লেকচারকে কোরিলেট করে, ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা এখানে ঠিক শেষ আছে। করি, জি আল্লাহ স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।